এই আন্দোলনে মারা গেছেন বা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাদের যে পরিবারে সুখ সন্তত যে সমস্ত পরিবার, কারণ যার যায় সেই জানে, তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করছি। তারপরে আমি এই দু একটা বিষয় বলি যে ট্র্যাডিশনালি সিকিউরিটির যে কনসার্ন ছিল, রাষ্ট্রের যে সিকিউরিটির কনসার্ন ছিল, সেটা ছিল স্টেট সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি। স্টেট সিকিউরিটিটা যদি খুব ভালোভাবে মানা যায়, রাষ্ট্রের নিরাপত্তা যদি ভালোভাবে তৈরি করা যায়, তাহলে গ্লোবাল সিকিউরিটিটা খুব ভালো এনশিওর হয় আর রাষ্ট্র ভালোভাবে পরিচালিত হয়। 1994-এ এই ওয়াহিদুল হক সাহেব যখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কনসেপ্টটা নিয়ে আসলেন, এটা জাতিসংঘ অ্যাকসেপ্ট করলো। জাতিসংঘ অ্যাকসেপ্ট করার পরে জাতিসংঘ তখন নতুন একটা কনসেপ্ট ওনারই তৈরি করা, সেটা হলো হিউম্যান সিকিউরিটি। তাহলে হিউম্যান সিকিউরিটি যদি এনশিওর না হয়, 3 নম্বর সিকিউরিটি আসলো। তাহলে হিউম্যান সিকিউরিটি, স্টেট সিকিউরিটি, গ্লোবাল সিকিউরিটি। সো যদি তোমার স্টেট সিকিউরিটি এনশিওর করতে হয়, ইউ হ্যাভ টু এনশিওর ইউর হিউম্যান সিকিউরিটি। ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর দ্য গ্লোবাল সিকিউরিটি, তাহলে ইউ হ্যাভ টু এনশিওর ইউর হিউম্যান সিকিউরিটি। তো হিউম্যান সিকিউরিটিটাকে নাম্বার 1 প্রায়োরিটিতে নিয়ে আসছেন। এবং 94-এর পরে পৃথিবীতে যে কয়টা দেশ ফেইল্ড স্টেট হয়ে গেছে, ব্যর্থ রাষ্ট্রের মতো অবস্থা, রিসোর্স অনেক বেশি ছিল কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ এখন, তারা হিউম্যান রিসোর্সের দিকে, হিউম্যান সিকিউরিটির দিকে পাত্তা দেয় নাই। এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা যদি বলি, আজকে মিয়ানমারের কথা বলি, তারাও কিন্তু হিউম্যান সিকিউরিটির দিকে যায় না। তাহলে হিউম্যান সিকিউরিটি বিষয়টা কি? হিউম্যান সিকিউরিটির বিষয় হলো মানুষের দারিদ্রতা মুক্ত করা, পভার্টি অ্যাড্রেস করা, ইলিটারেসি অ্যাড্রেস করা, আনএমপ্লয়মেন্ট অ্যাড্রেস করা, ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, মানুষের অধিকারকে নিশ্চিত করা। মানুষের অধিকারকে অ্যাড্রেস করলে এই মানুষগুলো যখন শান্ত থাকবে, শান্তিতে থাকবে, তখন এই মানুষগুলা রাষ্ট্রের ভিতরে এক ধরনের নিরাপত্তা এনশিওর করবে এবং স্টেট সিকিউরিটি এনশিওর হবে। এখন রাষ্ট্র যদি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যদি আর্মস কিনে, আর যদি হিউম্যান সিকিউরিটি না থাকে, ওই বিলিয়ন বিলিয়ন ডলারের আর্মস কোনো কাজে লাগবে না। আফ্রিকার থেকে আমি 10টা রাষ্ট্রের উদাহরণ দিতে পারবো, আমার আশেপাশের 4-5টা রাষ্ট্রের উদাহরণ দিতে পারবো যেখানে এটা সম্ভব না। এখন গ্লোবাল সিকিউরিটিতে বলতেছে, গ্লোবাল সিকিউরিটিতে আপনারা জানেন যে 6-7টা কম্পোনেন্ট আছে। এইগুলাই যে বলে যে ইকোনমিক সিকিউরিটিটা, হেলথ সিকিউরিটি, আপনার এই যে পার্সোনাল সিকিউরিটি, কমিউনিটি সিকিউরিটি, এগুলো এনশিওর করলে গ্লোবাল সিকিউরিটি বলে। এগুলো এনশিওর করলে গ্লোবাল সিকিউরিটিটা এনশিওর হবে। এখন আপনি আমাকে বলেন, গত 52 বছর, আমি শুধু আওয়ামী লীগের দোষ দিচ্ছি না, বা বিএনপিকে দোষ দিচ্ছি না, বা যারা ক্ষমতায় ছিল তাদেরকে দোষ দিচ্ছে না, এই গত 52 বছরে আপনি এই হিউম্যান সিকিউরিটির কোন কোন জায়গাতে আপনি কিভাবে কতটুকু অ্যাড্রেস করছেন? এটা কি ইকুইটেবল এবং জাস্ট একটা সোসাইটি আমি কি বানাতে পারছি কিনা? আমার 140-50টা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে। আমার ক্ষমতার ভিত্তিতে, আমার যতটুকু ক্ষমতা আছে তার ভিত্তিতে আমি একটু মানুষকে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আমি মানুষকে 500-1000 টাকা, 600-700 টাকা ভাতা দিচ্ছি। এই 500-600-700 টাকার ভাতায় আমি নাম দিছি এটা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম। এখন এইখান থেকে সে তার কতটুকু পভার্টি এলিভেশন হচ্ছে, অথবা রাষ্ট্রের ভিতরে যে শ্রেণীগুলা তৈরি হয়েছে, সেই শ্রেণীগুলাতে মানুষ যখন দেখতেছে তার চোখের সামনে সর্বোচ্চ আসীনে বসে একজন বলতেছেন আমার বাড়ির দারোয়ান নিয়ে গেছে 400 কোটি টাকা, আমি হইলে তো বলতাম না, এটাকে অন্যভাবে ম্যানেজ করতাম। তখন মানুষের মনের ভিতরে এক ধরনের কষ্ট ডেভেলপ করছে যে বাড়ির পিয়ন হেলিকপ্টারে চলে এবং 400 কোটি টাকা নিয়ে যায়। বেনজিরের মতো লোক, একজন আমলা, সে একজন আমলা হয়ে সে এইরকম কাণ্ড ঘটাইছে। তারপরে আর কে জানি, মতিউর, একটার পর একটা তো বের হওয়া শুরু হয়েছিল। এগুলো দেখার পরে 9 কোটি বাচ্চা, 14 থেকে 29 বছর বয়সের প্রায় 90 মিলিয়ন, মাইন্ড ইট, 9 থেকে 29 বছর বয়সের এই দেশে 90 মিলিয়ন ইয়থ অ্যান্ড অ্যাডোলেসেন্স। তারে যদি আপনি মনে করেন যে ব্যাকল, সে তো জেনজি, মিলেনিয়াম জেনারেশনও না, সে জেনজি মানে জেনারেশন, সে এই জেনারেশনের ছেলে মেয়ে,
সে তো আমার জেনারেশনের ছেলে মেয়ে না। তার যে ইগোটা ডেভেলপ করছে, সেই ইগোটা তো আমার ইগো না। তাকে যখন আপনি একজন নামকরা রাইটার যখন বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাব না, রাজাকারকে দেখতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোটা আন্দোলন করছে তারা রাজাকার, তারা রাজাকারের বাচ্চা, তারা রাজাকারের ছেলে মেয়ে। বা আমি যখন একটা রাষ্ট্রের সর্বোচ্চ ভালো পজিশনে থাকি, আমি কি এটা বলতে পারি যে সবাই তো আমার, সবাই আমার না? এখন ওনাকে হয়তো মিসকোট করছে, হ্যাঁ এটা দিস ইজ অলসো ট্রু, মিসকোট করছে। উনি হয়তো সবাইকে রাজাকার বলেন নাই, বলছেন যে রাজাকারের নাতিপুতি, সত্যটা বলতে হবে। কিন্তু এই কথাটাকে এখানে আনার কোনো দরকার ছিল? যে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে ছিল আন্দোলনটা, ততক্ষণ পর্যন্ত এটা আমরা কিভাবে কন্টেইন করলাম? কারণ আমরা কন্টেইন করছি কারণ আমাদের ছেলেমেয়েরা আমাদের দরজা ধাক্কাচ্ছে, ধাক্কাক, আমাদেরকে আজে বাজে কথা বলতেছে, বলুক। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে গিয়ে তারা বারবার যাচ্ছে, ডেমনস্ট্রেশন করতেছে, আমরা বলছি যে করুক, ছেলেমেয়েরা তো ডেমনস্ট্রেশন করবেই, দেখি তারা কতটুকু পর্যন্ত যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে একটা মেট্রো রেল স্টেশন ছিল না, সেখানে হাত দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কেপিআই ভরা না, সেখানে কোথাও হাত দিছে? কোথাও হাত দেয় না। আপনি যেই 16 তারিখে আপনি কথাটা বললেন যে ফু মারা উড়াই দিব, আপনি যখনই আপনি 16-17 তারিখের দিকে আপনি বললেন আমার এই যে ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগ কি কোনো প্যারামিলিটারি ফোর্স, কোনো স্ট্রাইকিং ফোর্স বাংলাদেশের? যে সংগঠনের নেতৃত্বে এদেশে অন্ততপক্ষে 5 থেকে 6টা আন্দোলন হয়েছে, সাকসেসফুল আন্দোলন, যার অবদানের জন্য আজকের বাংলাদেশের আজকের যে এই অবস্থা, তাকে আপনি স্ট্রাইকিং ফোর্স বানাইছেন। ইভেন বাংলাদেশের এবং আপনি স্ট্রাইকিং ফোর্স বানায়, আপনি স্ট্রাইকিং ফোর্স বানায় আপনি 9 কোটি বাচ্চাকে আপনি এই যে ব্লেম করে, এটাকে বলা হয় স্টিগমা। আপনি কি একটা ব্লেমিং এর করতে চাচ্ছেন? সে তো একটা ট্রায়াল দেখালো আপনাকে, সে কতদূর পর্যন্ত যাইতে পারে তার একটা ট্রায়াল দেখালো। এবং এইখানে এই যে গায়ত্রী বিভাগের নাম শুনছেন, মাঝে মধ্যে ঢাকাতে আসতেন, তা গায়ত্রী বিভাগের সাথে সেদিনও কথা হচ্ছিল। উনি অসুস্থ, ওনার একটা বিখ্যাত তত্ত্ব আছে, ক্যান সাবলটার্ন স্পিক? সাবলটার্ন তো স্পিক করতে পারে। এখন আমার এইখানে এত সহজ একটা সুন্দর একটা বিষয়, এই বিষয়টাকে একটা ওয়ার্ড মাত্র এটাকে স্পার্ক করে আজকে আপনার সারা দেশে এমন ঘটনা ঘটেলো, রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করলো, রাষ্ট্রের সভরেন্টিতে আঘাত করলো, মানুষের মানসিকতার ভিতরে এমন একটা আঘাত আসছে যে মুক্তিযুদ্ধ দেখে নাই, যে আপনার এই যে ৬২ ছাত্র আন্দোলন দেখে নাই, ৬৯-এর গণ অভ্যুত্থান দেখে নাই, যে এরশাদের শাসনামল দেখে নাই, সে দেখলো এটা। আমি এতগুলো লোক মারা গেছে ওই সময় ৬২-তে, ৬৯-এ এতগুলো লোক মারা গেছে, এরশাদের শাসনামলে এতগুলো লোক মারা গেছে, এতগুলো লোক মারা যায় নাই। আজকে প্রথম আলোতে দেখেন বুলেটের ছবি দেখাচ্ছে, বাবা তার মেয়ে বসা ছিল এই শাড়ি রুমে, বুলেটের ছবি দেখাচ্ছে। এই বুলেটটা আসলো কোথা থেকে? আপনি বলতেছেন রাবার বুলেট মারা হচ্ছে, তাহলে এই বুলেটগুলো আসলো কোথায়? এখানে অনেক ধরনের তথ্য আছে, কে মারছে, কীভাবে মারছে, এই হচ্ছে ওই হচ্ছে, এখানে তদন্ত কমিটি হবে, বিচার বিভাগ তদন্ত কমিটি হবে, এই হবে ওই হবে ইত্যাদি ইত্যাদি হবে। তার আগে আমি তো বলতে পারি না যেটার জন্য সুভাষ দায়ী, তার আগেই তো আমি বলতে, কারণ এখানে ওই যে ড্রামাটার্জি একটা আছে, ড্রামাটোলজি, সেটা ব্যাক স্টেজে এক ধরনের ড্রামা হচ্ছে, ফ্রন্ট স্টেজে এক ধরনের ড্রামা হচ্ছে। ব্যাক স্টেজে ড্রামাগুলো যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রন্ট স্টেজে বলে যদি দেই, তাহলে তো আমি জানি কারা করতে, তাহলে তো এই প্রবলেমটা তো সলভ হবে না। এবং সারা পৃথিবীতে দেখা গেছে মিলিটারি সলিউশন ইজ নট এ সলিউশন। মিলিটারি দিয়ে আপনি সুন্দর রাখতে পারেন, শান্তিপূর্ণ রাখতে পারেন, দেশকে সাময়িকভাবে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারেন। এবং আমাদের এই যে দেখেন, এই যে সেনাবাহিনী নামার পরে কিন্তু দেখেন ঠান্ডা, কারণ সেনাবাহিনীর প্রতি মানুষের একটা রেসপেক্ট আছে। এবং সেনাবাহিনীও এবার দেখলাম খুব শান্তিপূর্ণভাবে এবং রেসপেক্টফুলভাবে। কিন্তু মাঝখানে 17, 18, 19 তারিখে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো ঘটার কি কোনো প্রয়োজন ছিল? তাহলে আমি একটা মূল কথাটা যেটা, সেটা হলো যে নেশন স্টেট তৈরি করার জন্য আমার যে মূল আইডিয়াটা, ক্ল্যান স্টেট ছিল। আপনি তো জানেন রাষ্ট্র তো ছিল না, রাষ্ট্র তো আমরা বানিয়েছি। তারপরে সিটি স্টেট, ক্ল্যান স্টেট থেকে সিটি স্টেট হইয়া এখন তো আর ফিউডালিজম না, এখন কি সামন্ততন্ত্র আছে, এখন কি ম্যানুয়ার সিস্টেম আছে, এখন কি সার্ফ আছে, এখন কি ফিউডাল লর্ড আছে, তা তো নাই। এখন তো সুভাষ ট্যাক্স দেন, আপনি ট্যাক্স দেন, আমি ট্যাক্স দিই, আমার ট্যাক্সের পয়সায় এই কারেন্ট চলে, রাষ্ট্র চলে। এখন তো হইলো
এটা এটা তো হলো রাষ্ট্রের যারা চালাচ্ছেন তারা তো হলো আমার জন্য তারা কাজ করতেছে। এই জায়গাটাতে মানসিক যে লসটা হয়েছে, মানুষ মারা গেছেন, তারপরে আপনার এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো সাংঘাতিক ব্যাপার। যে ক্ষতিগুলো হয়েছে এটা তো ধরেন এটা আনঅ্যাকসেপ্টেবল ব্যাপার। কিন্তু আরো কি বড় কোনো ক্ষতি হইতে পারতো যদি মব হয় এবং মব যে সাইকোলজি নিয়ে যারা কাজ করে সেই মব সাইকোলজিতে আরো কোনো মারাত্মক ক্ষতি হইতে পারতো, রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করতে পারতো একটা নেশন স্টেটের। সেই প্রশ্নটাও কিন্তু আমাদেরকে আজকে চিন্তা করতে হবে। আমার আন্দোলনটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকসেসফুলি আমরা ম্যানেজ করতেছিলাম। আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার সুভাষ সিংহ রায়, প্রশ্ন যেটা এই আলোচনার মধ্যে সেটা হচ্ছে যে এই ঘটনা এড়ানো যেত কিনা, কেন ঘটলো? প্রফেসর আমানুল্লাহ ফেরদৌস যেমনটা বলছেন, কিছু শব্দ, কিছু বাক্য আসলে পুরো পরিস্থিতিকে উত্তপ্ত করে দিয়েছে এবং ওই যে একটা ঐতিহ্যবাহী সংগঠনকে একটা হেলমেট বাহিনীর ভূমিকায় নিয়ে যাওয়া হয়েছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কেউ কেউ বলছেন যে এটা, বা সরকারের দিক থেকে প্রায় নিয়মিত বলা হচ্ছে যে এটা বিএনপি এবং জামাত করেছে। আবার ধরেন আমি আজকেই একটা লেখা পড়ছিলাম একটা পত্রিকায়, দেশের মোটামুটিভাবে ভালো প্রচারিত একটি পত্রিকা, এবং তিনি লিখেছেন তিনি সরকার সমর্থক একজন সাংবাদিকই। তিনি লিখছেন যে এই বিএনপি জামাত বলে কাকের মতো চেঁচালে হবে না, তাহলে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা যাবে না। এবং তিনি আকার ইঙ্গিতে যেটা বলবার চেষ্টা করছেন যে, বা সরকারকে খুঁজে দেখবার চেষ্টা করছেন যে এই ঘটনাটা যখন ঘটতে শুরু করেছে, আন্দোলনটা শুরু হলো, তখন আসলে দেশে অনেক দুর্নীতির খবর প্রচারিত হতে শুরু করলো। সেই মহা দুর্নীতিবাজরা এই ঘটনা তাদের থেকে দৃষ্টি আড়াল করবার জন্য করলো কিনা সেটাও খুঁজে বের করা দরকার। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ মনে করেন যে সাধারণ মানুষের সঙ্গে জড়িয়ে গেছে সকল ধরনের, মানে আমাদের তো শিক্ষা ব্যবস্থার অনেকগুলো ভাগ আছে, সবাই এর মধ্যে জড়িয়ে গেছে, এবং সাধারণ মানুষ যখন যেখানে নামে বা একটা মব তৈরি হয়, সেখানে আসলে কোনো কিছু নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট হয়, অস্ত্রের মুখে সেটা নিয়ন্ত্রণ করা যায় না। তো এই হচ্ছে মোটামুটিভাবে কতগুলো তত্ত্ব নানানজনের, আপনার ভাষায় আপনি কি যেন বলছিলেন, পাণ্ডিত্যের সরি, এটা একটা। আরেকটা হচ্ছে আমার ছোট্ট দুটো প্রশ্ন, যে এখানে আমরা হত্যাযজ্ঞ দেখেছি, ধ্বংসযজ্ঞ দেখেছি, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে কেউ কেউ শুধুমাত্র হত্যাযজ্ঞের কথা বলছেন, কেউ কেউ আবার শুধুমাত্র ধ্বংসযজ্ঞের কথা বলছেন, আবার কেউ কেউ হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ সব মিলিয়েই পুরো পিকচারটা দেখবার চেষ্টা করছেন। সো সুবিধা মতো, যার যা সুবিধা মতো এক ধরনের ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন, কিন্তু আসলে এইভাবে ন্যারেটিভ দিয়ে একটা বয়ান তৈরি করে আর্টিফিশিয়ালি সমস্যার সমাধান হবে কিনা। এবং আরেকটা, আপনি যেহেতু একদম রাজনীতির ভেতরকার মানুষ, মানে একেবারে ছোটবেলা থেকে তৈরি হয়েছেন সেভাবে, সরকারের দিক থেকে বা ক্ষমতাসীনদের পক্ষ থেকে এটার কোনো রাজনৈতিক সমাধান করবার চেষ্টা ছিল বলে কেউ মনে করেন না, বল প্রয়োগের চেষ্টাটা প্রধান। দ্বিতীয় কথাটা হচ্ছে যে কেউ কেউ মনে করেন, আপনি কাউন্টার করতে পারেন, যে সেই চেষ্টা ছিল না, তার একটা লক্ষণ যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে যেসব সরকারের মন্ত্রীবর্গ বা রাজনৈতিক নেতৃত্বকে সামনে আনা হয়েছে তারা বেসিক্যালি পলিটিশিয়ান না, মানে তাদের পলিটিক্যাল সেই অর্থ কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অথচ আওয়ামী লীগে শত 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 ইভেন মন্ত্রিসভায় যারা বহু সংকট সমাধান করেছেন তাদেরকে পিকচারে দেখা যায়নি। সো ইটস ইউর টার্ন। না, আপনার মাঝখানের যে কথাগুলো নিশ্চয়ই আলোচনা আমাদের করতে হবে। আমি সবার কথাই বলেছি, না, আলোচনা করতে হবে। আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে আমানুল্লাহ ফেরদৌসের কথা শুনছি, খুবই ভালো ব্যাখ্যা মনে হচ্ছে যে আমি সমাজ বিজ্ঞানের একটা ক্লাস শুনতেছি, এবং 50 মিনিটে ক্লাস না পেলেও অন্তত 7-8 মিনিটে 10 মিনিটে ক্লাস তো পেলাম, কম পাওয়া না নিঃসন্দেহে। একটা কথা বলেছেন, সত্য কথাটা বলতে হবে, এটাই আমাদের সংকট রয়েছে। আমাকে অনেকে বলেছেন যে এদের স্লোগানের ভাষা নিয়ে আমাদের মাথা না ঘামানোই দরকার। স্যাটায়ার করেছে, ক্ষুব্ধ হয়েছে, কিন্তু এটা মনে করতে হবে যে আবার এই জাতির ঐতিহ্যের এবং এই জাতির যে ভিত্তিমূল, যে কথাটা বারবার এখানে আরেকটা জাস্ট একটু ইন্টারাপ্ট করি, সরকার চালাতে হলে বা রাজনৈতিক সমাধান করতে হলে আপনি যে কোনো প্রতিপক্ষের সঙ্গে, সে যত খারাপই হোক না কেন, ভিন্ন হোক না কেন, প্রতিপক্ষ হিসেবে দাঁড় করছি না, তার সঙ্গে আপনি আলোচনা করবেন। নেতৃবর্গকে দেখলাম আলোচনার তোয়াক্কাই তারা করেন না, আলোচনার দ্বার উন্মুক্তই ছিল। আমি না করেছেন একটা পর্যায়ে, অনেক উদাহরণ আছে। সংকটটা কোথায় হয়েছে, আলোচনার সুযোগ নেই। আমি বলি এই সংকটটা তৈরি করা হয়েছে, কেন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, এই ব্যাখ্যা চলতেই থাকবে। আমি একটা শুধু বলি যে
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী একবার একটি বিতর্ক সভার একটি দলের দলনেতা ছিলেন। শিক্ষক বনাম ছাত্র, শিক্ষক বনাম ছাত্র, টিএসসিতে হয়েছিল। আমি ছাত্রদের পক্ষে ছিলাম, অনেক বক্তা ছিলেন। সিরাজুল ইসলাম চৌধুরীর ওই বক্তৃতা আমার কাছে এখনো মনে পড়ে। আমাদের বিষয়বস্তু ছিল, এটা টিএসসিতে হয়েছে, পুরো অডিয়েন্স কিন্তু ছাত্রদের, এবং বিষয়বস্তু ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় শিক্ষকরা সুখী। আমরা শিক্ষকদের বিরুদ্ধে যা বলা উচিত সেটা বলেছি, যা বলা উচিত না তাদের বেশি বলেছি, বিতর্কে যাওয়া হয়, এবং পুরো অডিয়েন্স যেত আমাদের পক্ষে, মুহুর্মুহু তালি, ভালো বললেও তালি, না বলতে পারলেও তালি। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বললেন যে আমার প্রিয় ছাত্ররা যে কথাগুলো বললেন এর মধ্যে যুক্তির চেয়ে আবেগ খুব বেশি। তিনি আরও বললেন, আমার কাছে প্রতিটা কথারই কিন্তু উত্তর আছে, আমি জবাব দিতে পারি, কিন্তু আমি এখন জবাব দিতে পারছি না, কেননা আমি শিক্ষক আর তারা ছাত্র। এই যে সীমাবদ্ধতা, এই জন্যই হচ্ছে ছাত্ররা সুখী, শিক্ষকরা নয়। আমি সবসময় মনে রাখি বিষয়টা। আপনি দেখেন, কবি শামসুর রহমান অসাধারণ একটা কবিতা লিখলেন, একটি মোনাজাতের খসড়া, আপনার মনে আছে? সেই কবিতায় তিনি লিখলেন, হে পরওয়ারদিগার, তুমি আমাকে একটা সাচ্চা রাজাকার বানিয়ে দাও। তার ক্ষুব্ধ হওয়া এবং এই যে রাজাকারদের জাতীয়করণ করে ফেলার যে চক্রান্ত, যে অপচেষ্টা, এটার বিরুদ্ধে তিনি একটা বিদ্রোহের কলম ধরলেন। তাহলে কবি শামসুর রহমান গ্রহণ করতে পারেননি, ছাত্রদের পারেন না? না, ছাত্র, আমার ওটা হচ্ছে কবিতা। আর স্লোগান তো কিন্তু অনেক ভিন্ন জিনিস। আমি ওই জায়গায় আমি খুব সচেতন হয়ে কথাগুলো বলছি। আমি দুটোই জানি, দুটোই বুঝি। এখন রাষ্ট্রের দায়িত্ব আছে, আপনার সাথে আমি সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে কবি নির্মলেন্দু গুণও কিন্তু এটি সবকিছু কবিতা বলেছেন। হ্যাঁ, সব ঠিক আছে। আমি ওই জায়গাটাই বলছি যে অধ্যাপক আমানুল্লাহ ফেরদৌস হিউম্যান ডেভেলপমেন্ট, গ্লোবাল ডেভেলপমেন্ট এবং সিকিউরিটির কথা বলছেন, হিউম্যান সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটির যে প্রসঙ্গ নিয়ে আসছেন, এটাই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তা আমার এই সিকিউরিটিগুলো কি ডেভেলপমেন্টের জায়গায় আসেনি? আমরা এসেছি বলেই তো আমার মানব উন্নয়ন সূচকে আমার উন্নতি ঘটেছে। আরো দরকার ছিল, এই সেটাই আলোচনা করা উচিত।